নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন অনেক কিছু নিউজ কভার করব। প্রথমে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখব। এই এফআইআই রা আবার ক্রমাগত বিক্রি করেই যাচ্ছে। আজকের দিনে এই এফআইআই রা ভারতীয় মার্কেটে 1918 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং এখানে ডিআইআই এটা কিছু পরিমাণে শেয়ার কিনেছে। এই ডিআইআই টা কত শেয়ার কিনেছে? এই 2221 কোটি টাকার। এরপরে এই আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন শুরুটা অনেকটা ওপরেই ওপেন হয়েছিল, তারপরে সেইখান থেকে আরো উপরে গিয়েছিল, কিন্তু টপ লেভেল থেকে যদি দেখেন মোটামুটি বর্তমানে প্রায় 1.5% কাছাকাছি পড়া রয়েছে। 670 পয়েন্টের কাছাকাছি টপ লেভেল থেকে পড়া, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটাও দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকটা উপরে উঠে গিয়েছিল, এই 24,513 কাছাকাছি পৌঁছে গিয়েছিল, এবং এটাও দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে প্রায় 1%-এর কাছাকাছি পড়ে গেছে। আর মূলত এই ডাও জোন্সের যে ফিউচার্স রয়েছে এইখানে এই চারটা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন একসময় উপর দিকেই উঠছিল এবং তারপরে একটা সময়ের পরে অল্প কিছুক্ষণ সময় প্রায় 1%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। আর এই গ্লোবাল মার্কেট গুলো দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে যখন কভার করেছিলাম এতটা পড়া ছিল না। এই ড্যাশ দেখতে পাচ্ছেন এই 0.5% ডাউন, তারপর ফুটসি 100 1% পড়েছে, তারপরে ক্যাট 40 এটা 1.1% পড়া, এবং ইউরোস্টক্স এটাও 1%-এর উপরে পড়া। তো কি এমন হলো যে গ্লোবাল মার্কেটে এরকম ক্র্যাশ দেখতে পাওয়া গেল? কারণ এই ডোনাল্ড ট্রাম্প তার তরফ থেকে আজকে বড় বয়ান সামনে এসেছে। এই যে সিজফায়ার ঘোষণা হয়েছিল তার টাইম ফ্রেম কতদিন পর্যন্ত ছিল? 22শে এপ্রিল পর্যন্ত, এবং আশা করা হচ্ছিল এই যে সিজফায়ার ঘোষণা হয়েছে এর মধ্যেই ডিল হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে যে একটা নেগোসিয়েশন চলছিল সেটা তো সফল হয়নি, সেই যে ডিল সেটা কমপ্লিট হয়নি। আবার মনে হচ্ছিল এই 22 তারিখের মধ্যেই আবার একটা আলোচনা হবে, কিন্তু সেখানেই আমেরিকা থেকে নেগোসিয়েটররা এলেও এই ইরান থেকে কোনো নেগোসিয়েটর এই পাকিস্তানে যায়নি, যার কারণে কোন রকম নেগোসিয়েশন কিন্তু শুরু হয়নি। আর ইরান তাদের দিক থেকে তো বলেই দিচ্ছে আমরা আর দ্বিতীয়বারের জন্য এই আলোচনায় বসতে রাজি নই। অর্থাৎ বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প চাইলেও এই যে সিজফায়ার সেটা বাড়াতে পারছেন না, কারণ এই ইরান তারা আর আলোচনাতে বসতেই চাইছে না। এবং সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি হুমকি দিয়ে রেখেছে, রেডি টু গো ব্যাক টু ওয়ার অ্যাজ সিজফায়ার এন লুমস। মানে সিজফায়ার এটা যেহেতু শেষ হয়ে আসছে সেই কারণে তিনি কিন্তু এই হুমকি দিয়ে রেখেছেন যে আমেরিকা আবার এই যুদ্ধে জড়াবে। ট্রাম্প সেজ হি ডাজ নট ওয়ান্ট টু এক্সটেন্ড সিজফায়ার। তিনি সিজফায়ারের যে টাইম ফ্রেম সেটা বাড়াতে ইচ্ছুক নন, এবং এই বক্তব্যটা সামনে আসার পরেই মার্কেটে কিন্তু ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। আর এই যে ক্রুড অয়েল ইন্ডিকেটর এটা দেখতে পাচ্ছেন আজ দুপুরের দিকে ফ্ল্যাট ট্রেড করছিল। এই ব্রেন্ট ক্রুড এটা 95-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে একটা শার্প র্যালি এসেছে এবং 99-এর কাছাকাছি পৌঁছে গেছে। তার সঙ্গে সঙ্গে ডব্লিউটিআই ক্রুডও দেখতে পাচ্ছেন 4%-এর কাছাকাছি বাড়া। আর এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো ইনফোসিসের এডিআর 0.8% ডাউন, উইপ্রো 0.23% উপরে, তারপরে আইসিআইসিআই ব্যাংক এদের যে এডিআর রয়েছে 0.26% আপ, এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.23% আপ, ডক্টর রেড্ডি ল্যাব এটা আবার 2% পড়ে গেছে, তারপরে যাত্রা অনলাইন এটা 0.90% পড়া। বেশিরভাগ এডিআরই আজকে ডাউনফলই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই গিভ নিফটি এটা কিরকম সংকেত দিচ্ছে? এই ট্রাম্পের তরফ থেকে বক্তব্য সামনে আসার আগে এই যে গিভ নিফটি এটা একদম নিউট্রাল ট্রেড করছিল, কিন্তু তারপরে এই যে গিভ নিফটি এখানেও কিন্তু পতন আসে, প্রায় 188 পয়েন্টের কাছাকাছি পড়া রয়েছে। মানে বুঝতে পারছেন আগামীকালের যে ওপেনিং সেটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে কিছু সেক্টর এবং কিছু স্টক আজকে ফোকাসে ছিল। প্রথম সেক্টর হচ্ছে টেক্সটাইল সেক্টর, যার মধ্যে কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন এই গোকুলদাস এক্সপোর্ট 7%-এর উপরে বাড়া, তার সঙ্গে সঙ্গে এই ওয়েলফুল লিভিং এরাও এই টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। আরো কিছু সেক্টর যেমন এই সি ফুড সেক্টর, তার মধ্যে এই অবন্তী ফিডস এটা দেখতে পাচ্ছেন একসময় প্রায় 4-5% বেড়ে গিয়েছিল, যদিও সেখানে তেজি টেকেনি। এবং একই প্যাটার্ন এই যে অ্যাপেক্স প্রয়োজন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এটাও একসময় প্রায় 4-5% বেড়ে গিয়েছিল। তো কি এমন হলো যে টেক্সটাইল সেক্টর তার সঙ্গে সঙ্গে সি ফুড সেক্টর এগুলোতে আজকে তেজি এসেছিল? এর পেছনে একটা প্রধান কারণ হচ্ছে ট্রাম্পের ট্যারিফ। তো এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়ার উপর অতিরিক্ত ট্যারিফ বসিয়ে দিয়েছিল, 50%-এর বেশি ট্যারিফ বসিয়ে দিয়েছিল, তখন আমাদের এই সি ফুড সেক্টর তার সঙ্গে সঙ্গে টেক্সটাইল সেক্টর এগুলোর ক্ষতি সব থেকে বেশি হচ্ছিল। কিন্তু তারপরে আমেরিকার সুপ্রিম কোর্ট কি করেছে, এই ট্রাম্পের যে ট্যারিফ সেটাকে অবৈধ ঘোষণা করে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে এই ট্যারিফের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে টাকাটা তুলেছে সেটাকে রিফান্ড করতে হবে। কাদেরকে রিফান্ড করতে হবে? বিভিন্ন ব্যবসায়ীদের রিফান্ড করতে হবে যারা এই আমেরিকান সরকারকে বেশি ট্যারিফ দিচ্ছিল। আর যখন আমাদের ইন্ডিয়ার এই টেক্সটাইল কোম্পানিগুলো তার সঙ্গে সঙ্গে সি ফুড কোম্পানিগুলো বাইরে মাল পাঠাচ্ছিল তখন এদের ক্ষতি হচ্ছিল। কেন ক্ষতি হচ্ছিল? কারণ আমেরিকান মার্কেটের সঙ্গে নিজেদেরকে কম্পিটিশনে টিকিয়ে রাখার জন্য এই অবন্তী ফিডস বলুন তার সঙ্গে সঙ্গে গোকুলদাস এক্সপোর্ট এদের যে প্রোডাক্ট সেগুলো কিছুটা কম দামে আমেরিকাতে সাপ্লাই করছিল, যাতে সেখানে গিয়ে ট্যারিফ বেড়ে যাওয়ার পরেও আমেরিকার মতো দামেই এদের প্রোডাক্ট গুলো বিক্রি হয়। তো যেহেতু এই রিফান্ড শুরু হয়েছে সেই কারণে কোম্পানিগুলো আশা করছে এদের কাছেও কিছু রিফান্ড আসবে। এবং দেখতে পাচ্ছেন রিপোর্ট এটাই সাজেস্ট করছে যদি এই রিফান্ড ক্লিয়ারলি দেওয়া যায় তাহলে আমাদের ইন্ডিয়া
প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের রিফান্ড পেতে পারে। এবং এই খবরেই মূলত এই সেক্টরগুলোতে আজকে তেজি এসেছিল। এরপরে কিছু কোয়ার্টার ফোর নাম্বার দেখে নেব। প্রথম কোম্পানি সাইন্ট ডিএলএম লিমিটেড। এখানে কোম্পানির নাম্বার সব দিক থেকেই খারাপ। সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 14% ডাউন হয়ে গেছে। এবিটা দেখতে পাচ্ছেন এই 57.4 থেকে 43.1 এসেছে, 25% ডাউন। এবং এই নেট প্রফিট এটাই 31 থেকে পড়ে হয়েছে 22.4। যদিও কোয়ার্টারলি এই নাম্বারগুলো ভালো এসেছে, কিন্তু মার্কেটে ইয়ারলি যে নাম্বার সেটার উপরেই বেশি গুরুত্ব দেয়। তবে কোম্পানির এই নেট প্রফিট মার্জিন এগুলো পড়ে গেলেও কোম্পানির যে অর্ডার বুক এটা স্ট্রং রয়েছে। তো এই অর্ডার বুক স্ট্রং এটা কি বোঝায়? যে পরবর্তীকালে কোম্পানি এই যে অর্ডারগুলো তাদের কাছে রয়েছে সেইগুলোকে এক্সিকিউট করতে পারবে, অর্থাৎ পরবর্তীকালে তাদের কাছে এই যে রেভিনিউ সেটা বাড়বে। মোটামুটি এই ইয়ার অন ইয়ার কম্পেয়ারে কোম্পানির যে নাম্বার সেটা খারাপের দিকেই এসেছে বলবো। তারপরে কোম্পানি 360 লিমিটেড। এইখানে কোম্পানির নাম্বার মোটামুটি ভালোই লাগছে। এই সেলস দেখতে পাচ্ছেন 821 কোটি থেকে বেড়ে হয়েছে 1115 কোটি। এবিটা 461 থেকে বেড়ে 663, 44% বেশি। এবং এই নেট প্রফিট এটাই 250 কোটি থেকে বের হয়েছে 289 কোটি। কিন্তু এই যে ফিগার গুলো এগুলো সবই এই কোয়ার্টারলি ডাউন হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। কোম্পানি কত করে ডিভিডেন্ড দিতে চলেছে? এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 6 টাকা করে ডিভিডেন্ড দেবে। তারপরের কোম্পানি টাডিল বা ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স ইন্ডিয়া লিমিটেড। এইখানে সেলস এর দিকে কিছুটা বৃদ্ধি দেখা গেলেও এই 676 কোটি থেকে বেড়ে 783 কোটি হলেও বাকি প্যারামিটার গুলোতে খারাপ নাম্বারই এসেছে। এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন যে 94 কোটি ছিল, সেখান থেকে পড়েছে 91.4 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও খারাপ হয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 19% ছিল, এর আগের কোয়ার্টারে 17% ছিল। এবারে এই প্রফিট মার্জিন এটা কমে হয়েছে মাত্র 15%। এটাও খারাপই বলবো। তবে এই কোম্পানি কিছু ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এক একটা শেয়ার পিছু এই 25 পয়সা করে ডিভিডেন্ড দেবে। তারপরে পারসিস্টেন্স সিস্টেম লিমিটেড। এইখানে নাম্বার মোটামুটি ভালো। কোম্পানির এই সেলস এই ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন দুটো জায়গাতেই বেড়েছে। 4056 কোটি সেলস হয়েছে। তারপরে এই নেট প্রফিট এর 396 কোটি থেকে বেড়েছে 529 কোটি। এবং দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রফিট আফটার ট্যাক্স এটা এই কোয়ার্টার 3 ওয়াইজ 20.5% বেড়েছে, মানে কোয়ার্টার অন কোয়ার্টার। এবং তারই সঙ্গে সঙ্গে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে বিট করেছে। এটা মোটামুটি ভালো নাম্বারই এসেছে। তারপরে কোম্পানি মাহিন্দ্রা ইপিসি ইরিগেশন লিমিটেড। এইখানে যদি নাম্বার দেখেন এই সেলস এটা কিছুটা বেড়েছে 95.9 কোটি থেকে বেড়েছে 107 কোটি। কিন্তু বাকিগুলো সবই দেখতে পাচ্ছেন ডালে চলে এসেছে। এই নেট প্রফিট 6.25 কোটি থেকে কমে হয়েছে 4.79 কোটি। এটা কোয়ার্টারলিও ডাউন। আর অপারেটিং প্রফিট মার্জিন এটাও খারাপ হয়েছে। দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে 10% ছিল, সেখান থেকে কমে হয়ে গেছে এই 6.58%। আর এরপরে হচ্ছে এইচসিএল টেকনোলজি লিমিটেড। এটা একটা আইটি সেক্টরের বড় কোম্পানি। প্রথমেই কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এক একটা শেয়ার পিছু কোম্পানি এই 24 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। এবং এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট কবে রাখা হয়েছে? এই এপ্রিলের 25 তারিখ থেকে। অর্থাৎ এই 25 তারিখে যদি আপনার কাছে শেয়ার থেকে থাকে, আপনার ডিমেট অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে আপনি এক একটা শেয়ার পিছু 24 টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবেন। তবে এটা মনে করিয়ে দিই, শুধুমাত্র ডিভিডেন্ড পাওয়ার জন্য কোনো শেয়ার কেনা একদমই বোকামি। কারণ এই যে ডিভিডেন্ডের টাকাটা সেটা কিন্তু শেয়ার প্রাইস থেকে মাইনাস হয়ে যায়। অর্থাৎ এপ্রিলের 25 তারিখ এদিন রেকর্ড ডেট রাখা হয়েছে। তার পরের দিন অর্থাৎ এক্স ডেটের দিনে দেখবেন এই শেয়ারটা প্রায় 24 টাকার কাছাকাছি কিন্তু পড়ে যাবে। কোম্পানির নাম্বার কেমন এলো? এখানে নাম্বার মোটামুটি স্ট্রং। বড় মাপের কোম্পানি দেখতে পাচ্ছেন 3,91,080 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো সেই হিসাবে এই যে সেলস 12% বেড়েছে এটা কিন্তু অনেকটাই বেশি। এই 30,246 কোটি থেকে বেড়েছে 33,981 কোটি। এবং কোম্পানির নেট প্রফিট এটাও 4% বেড়েছে ইয়ার অন ইয়ার। এবং কোয়ার্টারলিও সলিড বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি ফুল ইয়ারের যে গ্রোথ গাইডেন্স এটা রেখেছে 1 থেকে 4%। আর মার্কেটের অনুমান ওয়াইজ কোম্পানির নাম্বার কেমন দেখতে পাচ্ছেন? স্মলার দ্যান এক্সপেক্টেড নাম্বার। এই রেভিনিউর দিক থেকে বলুন বা নেট প্রফিটের দিক থেকে বলুন, মার্কেটের অনুমানের কিন্তু কাছাকাছি যেতে পারেনি। কি কারণে দেখতে পাচ্ছেন? অ্যাজ ক্লায়েন্টস হেল্ড ব্যাক এক্সপেন্স ডিউ টু জিওপলিটিক্যাল হেডওয়াইন্ডস। তো এই জিওপলিটিক্যাল টেনশনের কারণে এই কোম্পানিতে বিভিন্ন ক্লায়েন্টরা তারাই টেক সেক্টরের প্রতি যে স্পেন্ড বা খরচা সেটা কমিয়ে দিয়েছিল। তারপরে টাটা ইলেক্সি লিমিটেড, এটাও একটা আইটি সেক্টরের কোম্পানি। এখানে নাম্বার স্ট্রং এসেছে। এই সেলস 9% বেড়েছে, 908 কোটি থেকে বেড়ে 994 কোটি হয়েছে, কোয়ার্টারলিও বেশি। এবং এই নেট প্রফিট এটা 172 কোটি থেকে বেড়েছে 220 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই প্রফিটের দিক থেকে মার্কেটের যে এক্সপেকটেশন ছিল বা অনুমান ছিল সেটাকে এই কোম্পানি বিট করেছে। আর আগামীকালও অনেক কোম্পানি তাদের নাম্বার টেস করবে। কিছু নাম দেখতে পাচ্ছেন এই টেক মাহিন্দ্রা রয়েছে, আইটি সেক্টরের কোম্পানি। তার সঙ্গে সঙ্গে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করতে পারে। হ্যাভেলস ইন্ডিয়া রয়েছে, এরা ওই ফাইনাল ডিভিডেন্ড দিতে পারে। তারপরে এল&টি টেকনোলজি সার্ভিস রয়েছে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, টাটা কমিউনিকেশন, তারপরে এই ওরাকল ফিন রয়েছে, তারপরে ডেল্টা কর্প, মহারাষ্ট্র স্কুটার্স, তারপরে ট্রেন লিমিটেড। এই কোম্পানিগুলোর নাম আগামীকালের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে কথা বলবো ইথানল সেক্টর। এই ইথানল সেক্টরের জন্য বড় পজিটিভ খবর সামনে আসছে। কি সেই পজিটিভ খবর? বর্তমানে এই যে পেট্রোল রয়েছে সেখানে কত শতাংশ ইথানল থাকে? আগে 10% ছিল, সেখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে 20% করা হয়েছে, মানে E20 পেট্রোল বলা হয়। কিন্তু দেখতে পাচ্ছেন সেই ব্যাপারে আমাদের এই কেন্দ্র সরকার কিছু
কিছু খসড়া নিয়ম সামনেই আনতে পারে। তো সেখানে কি প্রস্তাব হতে পারে দেখতে পাচ্ছেন, E85 এর প্রস্তাব রাখা হতে পারে। মানে এমন জ্বালানি দেওয়া হবে যেখানে 85% থাকবে ইথানল এবং এই 15% থাকবে পেট্রোল। এর ফলে বুঝতে পারছেন কোন কোম্পানিগুলো লাভবান হবে। এই সুগার সেক্টরে যে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেগুলোই লাভবান হবে, কারণ সেই কোম্পানিগুলোই এই যে ইথানল সেটা তৈরি করে থাকে। বিভিন্ন প্রোডাক্ট থেকে ইথানল তৈরি হয়, চাল থেকে হয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শস্য জাতীয় পণ্য রয়েছে সেখান থেকে হয়, যেমন এই ভুট্টা থেকে হয়, এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যে ইথানল এটা তৈরি হয় কি থেকে, আখ থেকে তৈরি হয়। দেখতে পাচ্ছেন এই ব্যাপারে প্রাথমিক যে পরীক্ষা সেটা সম্পন্ন হয়ে গেছে এবং এটা চালু হতে আরো কিন্তু 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। কারণ কি, কারণ বর্তমানে যে গাড়িতে ইঞ্জিন গুলো থাকে সেগুলো কিন্তু এই যে E85 জ্বালানি সেগুলোর জন্য তৈরি হয়নি। অনেক ইঞ্জিন যেগুলো পেট্রোলের জন্য তৈরি হয়েছিল তাতেই E20 পেট্রোল ইউজ করার জন্য অনেক প্রবলেমও দেখা যাচ্ছে। মানে কি, বিভিন্ন যে গাড়ি কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই যে E85 ইঞ্জিন সেগুলো এই গাড়িতে বসাতে হবে, তবেই আস্তে আস্তে এই যে E85 জ্বালানি সেটা চালু হবে। এর ফলে কোন সেক্টর লাভবান হবে, প্রথমেই বললাম এই যে সুগার সেক্টর সেগুলোই লাভবান হবে, এবং যার মধ্যে আমার পছন্দের কোম্পানি হচ্ছে EID প্যাডি। তো এটাই মুরুগাপ্পা গ্রুপ থেকে বিলং করছে। আরো অনেক কোম্পানি রয়েছে এই সুগার সেক্টরে, যেমন দেখতে পাচ্ছেন বলরামপুর চিনি, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, শ্রী রেণুকা সুগার্স রয়েছে, বান্নারি আমন সুগার্স, বাজাজ হিন্দুস্তান রয়েছে, দালমিয়া ভারত, গোদাবরী, এরকম বহু কোম্পানি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা কোম্পানি রয়েছে যারাই ইথানল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সাপ্লাই করে থাকে, বিভিন্ন যে ফ্যাক্টরি এগুলো তৈরি করে থাকে। কোন সেই কোম্পানি? সেই কোম্পানিটা হচ্ছে প্রাইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরাই কিন্তু এই ইথানল সেক্টরের জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন হয় সেগুলো তৈরি করে থাকে। তো এইগুলোকে স্টাডি করতে পারেন। এরপরে যদি কথা বলি গোল্ড এবং সিলভার, এখানে কিছুটা পতনই দেখতে পাওয়া যাচ্ছে। এই গোল্ড দেখতে পাচ্ছেন 1.41% পরে, এবং সিলভার এটা 3%-এর উপরে পড়ে গেছে। এই ট্রাম্পের তরফ থেকে যে যুদ্ধ শুরু হবে এরকম বক্তব্য সামনে এসেছে, তারপরেই কিন্তু পড়ছে। আর অন্যদিকে এই ডলার ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছেন এই ট্রাম্পের বক্তব্যের পরেই আবার বেড়ে গেছে। বর্তমানে এই গোল্ডের দাম বলুন, তার সঙ্গে সঙ্গে ডলার ইন্ডেক্স বলুন, ক্রুড অয়েল বলুন, এগুলো কিন্তু এক সুতোয় বাঁধা রয়েছে। যখন এই যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে তখন এই ডলার ইন্ডেক্স বাড়ছে, অন্যদিকে শেয়ার মার্কেট বলুন, গোল্ড বলুন, এইগুলো পড়ে যাচ্ছে। আবার যখন এরকম খবর সামনে আসছে যে ডিল হবে, তখন এই গোল্ড সিলভার এগুলোতে তেজি আসছে, শেয়ার মার্কেটে তেজি আসছে, কিন্তু এই ডলার ইন্ডেক্স পড়ে যাচ্ছে। এরকমটাই কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে বিটকয়েন কেমন রয়েছে, এই 75,000-এর উপরে ট্রেড করছে, এবং এই ইথেরিয়াম এটাই 2300-এর উপরে রয়েছে, এইগুলো সব ডলারে। আর একদম ভিডিও শেষে আমেরিকান মার্কেটে চলুন দেখে নিন। এই ডাউ জোন্স প্রায় 0.5%-এর কাছাকাছি নিচে ট্রেড করছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাকের কথা বলি, এই নাসডাক কম্পোজিটে দেখতে পাচ্ছেন এই পতন এটা দাঁড়িয়েছে এখন 0.35%-এ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।